হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো প্রত্যেকে? সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। মন দিয়ে পড়াশোনা নিশ্চয়ই সবাই করছো, তার কারণ পরীক্ষাতে সবাই পাস করার জন্যই পড়াশোনা করছো। আর যারা যারা ক্লাসগুলো করছো তাদেরকে আবারও বলছি, তোমাদের মতামতগুলো একটু জানাও, কেমন লাগছে একটু বলো প্রত্যেকে। তো দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা ফটোসিনথেসিস আর রেসপিরেশন দুটো একসঙ্গে করব আমরা আজকে, অর্থাৎ সালোক সংশ্লেষ। তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে আমাদের শ্বসন। সালোক সংশ্লেষ আর শ্বসন এই দুটোকে আমরা একসঙ্গে করব। বায়োলজির আগের ক্লাসে আমরা করেছিলাম পরিপাক বা পৌষ্টিক তন্ত্র, আমরা করেছিলাম ডাইজেস্টিভ সিস্টেম করেছিলাম। আমরা সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করছি। প্রথমে আমরা সেল পড়েছি, কোষ বিভাজনের খানিকটা অংশ বাকি আছে, যেটা আমি তোমাদেরকে মিসলেনিয়াস হিসাবে করাবো। আর তারপরেই আমরা পড়েছিলাম পুষ্টি আর ভিটামিন পড়েছিলাম। তো পুষ্টির ক্ষেত্রে পর্যায়ে দেখেছিলাম পরিপাক হচ্ছে, তো সেটাকে আমরা পড়েছি আলাদা করে পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্রের মূল উপাদান ছিল খাদ্য। সেই খাদ্যের পরিপাক হচ্ছে আমাদের শরীরে কিভাবে, সেটা আমরা জেনেছিলাম। তো আজকে আমরা জানবো এই খাদ্যটা কোথা থেকে আসছে, তারপরের অংশ অর্থাৎ পরিপাকের পরে এই খাদ্যটা কোথায় গিয়ে শক্তি তৈরি করছে, কিভাবে শক্তি তৈরি করছে, আর কারা কারা সাহায্য করছে। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সালোক সংশ্লেষ, এই অংশটা বেসিক্যালি উদ্ভিদ দেহেই ঘটে, আমাদের দেহে তো ঘটে না। শ্বসন দুটো দেহেই ঘটে, উদ্ভিদ দেহতেও ঘটে, কারণ সে জীব, তার শরীরে শক্তি দরকার, তার কাজকর্ম পরিচালনা করার জন্য শক্তি দরকার। আবার আমরা যেহেতু প্রাণী, তাই আমাদেরও শরীরে শক্তি দরকার। আর সেই শক্তি তৈরি করার কাজ যারা করে তাদেরকে একসঙ্গে বলা হয় রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি অর্গানস। ওকে, তাহলে সেই অংশটা দেখবো আজকে। দেখো, তো দেখো সালোক সংশ্লেষ কি বলা হচ্ছে, আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ, যার ইংরেজিটাকে বলা হয় ফটোসিনথেসিস। কি বলছে আলোর উপস্থিতি দরকার। আলোর উপস্থিতি মানে সূর্যালোক বা সূর্যের আলো দরকার। সূর্যের আলোর উপস্থিতিতে যখন কোনো কিছুকে সংশ্লেষ করা হচ্ছে, সিনথেসিস করা হচ্ছে, বানানো হচ্ছে, তৈরি করা হচ্ছে, তখন তাকে আমরা বলবো সা আলোক সংশ্লেষ। সা আলোক কথাটার মানে কি? সা মানে উপস্থিতিতে, আলো মানে আলোক, সালোক মানে হচ্ছে স আলো, মানে আলো স্বয়ং নিজে উপস্থিত আছে, সেই জন্য তাকে আমরা বলছি সালোক সংশ্লেষ। মানে সেই আলোর উপস্থিতিতে খাদ্য তৈরির কাজ চলছে, সেই জন্য সেটাকে আমরা বলছি সালোক সংশ্লেষ। তাহলে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে ফটোসিনথেসিসের জন্য বা সালোক সংশ্লেষের জন্য আলো কি জরুরি? তোমরা উত্তর করবে হ্যাঁ, আলো জরুরি। আলো ছাড়া সালোক সংশ্লেষ হতে পারে না। অর্থাৎ গাছ দিনের বেলা ছাড়া খাদ্য তৈরি করতে পারে না, অর্থাৎ রাতের বেলা গাছ খাদ্য তৈরি করতে অক্ষম। বোঝা গেল? শুধু তাই নয়, আলোর একটা নির্দিষ্ট বর্ণালী গাছ ব্যবহার করে সালোক সংশ্লেষের জন্য, অর্থাৎ খাদ্য তৈরির জন্য নির্দিষ্ট একটা বর্ণালী ব্যবহার করে। আমরা জানি সাদা আলো 7টা আলোতে বিচ্ছুরিত হতে পারে। এই সাদা আলো 7টা যে বর্ণে বিচ্ছুরিত হচ্ছে, তার মধ্যে যে আলোগুলো রয়েছে, যে বর্ণগুলো রয়েছে, তাকে আমরা কি বলি? বেনিয়া সহকলা। বেগুনি নীল থেকে শুরু করে লাল পর্যন্ত বেনিয়া সহকলা বা ভেবজিওর বলি আমরা। 7টা রং রয়েছে আলোতে, এই 7টা রঙের মধ্যে নীল এবং লাল আলোতেই সব থেকে বেশি সুন্দরভাবে সালোক সংশ্লেষ হয়। পড়বো আজকে আমরা সেগুলো। তাহলে আলোর উপস্থিতি ঘটছে, উদ্ভিদ দেহে সংগঠিত হয়, প্রাণী দেহে হয় না কেন? প্রশ্ন হতেই পারে। উদ্ভিদ দেহে সংগঠিত হয় তার কারণ হচ্ছে উদ্ভিদ দেহে একটা কোষাঙ্গাণু থাকে যার নাম প্লাস্টিড। কোন কোষাঙ্গাণু? প্লাস্টিড। প্লাস্টিডেরও স্পেসিফিক একটা অংশ রয়েছে যেটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্টিড। অর্থাৎ এই প্লাস্টিডে সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল উপস্থিত থাকে। সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল উপস্থিত থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিডের উপস্থিতিতে গাছ কি করে? খাদ্য সংশ্লেষ করে। এটা কোন কলাতে থাকে ক্লোরোপ্লাস্টিড? সেটা হচ্ছে মেসোফিল কলাতে থাকে।
পাতার একটা কলা, মেসোফিল কলা, সেখানেই উপস্থিত থাকে ক্লোরোপ্লাস্টিড, যারা খাদ্য সংশ্লেষে সহযোগিতা করে। তাই যেহেতু উদ্ভিদ দেহ, সেখানে ক্লোরোফিল উপস্থিত বা ক্লোরোপ্লাস্টিড উপস্থিত। কিছু উদ্ভিদ আছে যারা খাদ্য তৈরি করতে পারে না, তারা উদ্ভিদ বাট খাদ্য তৈরি করতে পারে না। যেমন ধরো স্বর্ণলতা, দেখেছো হলুদ টাইপের সরু সরু হয়, গাছে গাছে পেঁচিয়ে 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 স্বর্ণলতা গুলো থাকে, তারা কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। ছত্রাক তোমরা দেখেছো, ব্যাঙের ছাতা, তারা খাদ্য তৈরি করতে পারে পারে না। বুঝে গেল? স্থান পাতার মেসোফিল কলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রত্যেকটাই। পাতার মেসোফিল কলাতে কে থাকে? পাতার মেসোফিল কলাতে থাকে ক্লোরোফিল। ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল উপস্থিত থাকে। ক্লোরোফিল আবার কোথায় থাকে? প্লাস্টিড বলে একটা অঙ্গাণু রয়েছে। কি রয়েছে? প্লাস্টিড বলে একটা অঙ্গাণু রয়েছে, কেবলমাত্র উদ্ভিদ দেহেই পাওয়া যায়। অনলি প্রেজেন্ট ইন অ্যানিমাল, only present in plant. ওকে, কেবলমাত্র উদ্ভিদ দেহে উপস্থিত থাকে প্লাস্টিড, তার একটা স্পেসিফিক পার্ট হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। আরো দুটো পার্ট রয়েছে, আমরা পড়েছি ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড ফলের বর্ণ তৈরি করে, আর লিউকোপ্লাস্টিড হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্যকে সঞ্চয় করে রাখে। তাহলে এই যে প্লাস্টিড, সেটা কোথায় থাকে? পাতার মেসোফিল কলাতে থাকে। ক্লোরোফিল যুক্ত হয়, এই ক্লোরোফিল যুক্ত হওয়ার কারণেই কি হচ্ছে? এরা সালোক সংশ্লেষে সহযোগিতা করছে। ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ হয় না, হবে না। যেমন সূর্যালোকের উপস্থিতি দরকার, সেরকম ক্লোরোফিলও দরকার। সালোক সংশ্লেষ কথাটি প্রবর্তন করেন বিজ্ঞানী বার্নেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রত্যেকটা, এখানে স্টার মার্ক করছি না, প্রত্যেকটা ইনফরমেশনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইনফরমেশন। এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়। কি হয়? কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়, অক্সিজেন বর্জিত হয়। তাই না আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য রক্ষা পায়, তাই না? আমরা যে শ্বসন কার্য করছি, আমাদের শরীরে যে এনার্জি ক্রিয়েট হচ্ছে, তার ফলে কি প্রত্যেকটা কোষে কোষে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। আমাদের নাক দিয়ে যেটা নিঃশ্বাস বেরোচ্ছে, সেটাতে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে। তাহলে এত জীবকুল রয়েছে, এত প্রাণী, সে পিঁপড়া থেকে শুরু করে মানুষ পর্যন্ত এত প্রাণী, তাহলে প্রতি মুহূর্তে কত কার্বন ডাই অক্সাইড বাতাসের সঙ্গে মিশছে। তাহলে যদি এই কার্বন ডাই অক্সাইডকে শোষণ করার ক্ষমতা কারুর না থাকতো, তাহলে কি প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যেত? তাহলে জীবজগৎ থাকতো কি? পুরোটাই ধ্বংস হয়ে যেত, হ্যাঁ কিনা? তো সেই হিসেবে গাছ কি করে? এই কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নিয়ে খাদ্য তৈরি করে, খাদ্যের মধ্যে এই কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজে পরিবর্তন করে দেয়। সেটাই আমরা আবার খাই। বোঝা গেল কি? আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ছি, সেটা তো ক্ষতিকর। তাকে গাছ নিয়ে কত সুন্দর করে প্রসেস করে গ্লুকোজ বানিয়ে দিচ্ছে, সেই গ্লুকোজটাকে আমরা খেয়ে আবার বেঁচে আছি। তাজ্জব বিষয়। তাহলে কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে, আবার কি কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজে রূপান্তরিত করে দিচ্ছে। শুধু তাই নয়, কি করছে? তার সঙ্গে সঙ্গে অক্সিজেন তৈরি করে দিচ্ছে। আমরা যেটা নিচ্ছি, আমাদের বেঁচে থাকার জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেনটা দরকার, সেটাও তৈরি করে দিচ্ছে কে? গাছ। তার মানে আমাদের কার্বন ডাই অক্সাইডকে নিচ্ছে, নিয়ে খাদ্যের মধ্যে প্রসেস করছে গ্লুকোজে, আমরা সেটাকে আবার খাচ্ছি, খেয়ে বেঁচে আছি। বেঁচে থাকার জন্য আরো একটা যে ভাইটাল জিনিস প্রয়োজন, অক্সিজেন, সেটাও গাছ তৈরি করে দিচ্ছে। আর আমরা কি করছি? দিনের পর দিন গাছ কেটে চলেছি, দিনের পর দিন গাছ কেটে চলেছি। তাই পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। একটা সময় আসবে জীবজগৎ থাকবেই না আর। একে বলা হচ্ছে উপচিতি বিপাক ক্রিয়া। উপচিতি বিপাক ক্রিয়া মানে কি? উপচিতি বিপাক ক্রিয়া তাকেই বলা হয় যে বিপাক ক্রিয়াতে বা যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে শুষ্ক ওজন বাড়তে থাকে। শুষ্ক ওজনটা আস্তে আস্তে করে বেড়ে যায়। 5 কেজি ছিল 6 কেজি হয়ে যাচ্ছে, 7 কেজি হয়ে যাচ্ছে। 5 কেজি ছিল 5 কেজি 1 গ্রাম হয়ে গেছে। শুষ্ক ওজনের বৃদ্ধি করছে। যে প্রসেসের মধ্য দিয়ে জীবদেহের শুষ্ক ওজনের বৃদ্ধি পাচ্ছে, তখন তাকে আমরা বলছি উপচিতি। উপ মানে বাড়ছে, অপ মানে কমছে। অপচিতি, শ্বসন হচ্ছে অপচিতি। যদি বলা হয় সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া কি, তোমরা বলবে শ্বসন। কেন? সালোক সংশ্লেষে উপচিতি বা শুষ্ক ওজন বাড়ছে, আর শ্বসনে শুষ্ক ওজনটাকে কমে যাচ্ছে। তাই সালোক সংশ্লেষকে উপচিতি বলা হয়, শ্বসনকে অপচিতি বলা হয়। শ্বসনে আমাদের শরীরে জটিল যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হচ্ছে, এনার্জি ক্রিয়েট হচ্ছে, তার জন্য শরীরের শুষ্ক ওজনটা কমে যাচ্ছে। তাই জন্য রেসপিরেশনটাকে আমরা বলি অপচিতি বিপাক।
সালোক সংশ্লেষের অঙ্গাণু ক্লোরোফিল, নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই। ক্লোরোফিল কোথায় থাকে? প্লাস্টিডে থাকে, একটা সবুজ রঙের রঞ্জক পদার্থ, যেটার উপস্থিতি না থাকলে খাদ্য তৈরি করা সম্ভব নয়। এই ক্লোরোফিলে উপস্থিত থাকে কোন ধাতু? সেটাকে বলা হয় ম্যাগনেসিয়াম, যার সংকেত আমরা লিখি Mg, ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টাজম। সালোক সংশ্লেষের একক কি? কোয়ান্টাজম, মনে রাখবে। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, আমরা দেখলাম জেনারেলি উদ্ভিদরাই সবুজ পাতাযুক্ত হয়, তারাই সালোক সংশ্লেষ করে। আর প্লাস্টিড, আমি তোমাদেরকে বললাম প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়, তাহলে উদ্ভিদ দেহই কেবলমাত্র সালোক সংশ্লেষে সক্ষম। উদ্ভিদের মূল হতে পারে, কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, মোটামুটি উদ্ভিদ দেহ হবে। কিন্তু স্বর্ণলতা আর ছত্রাক তারা কিন্তু তৈরি করতে পারে না কি? সালোক সংশ্লেষ বা খাদ্য তৈরি করতে পারে না। কেন? স্বর্ণলতাতেও ক্লোরোফিল থাকে না। আর ব্যাঙের ছাতা দেখেছো? সবুজ কি ব্যাঙের ছাতা দেখেছো কখনো? যারা মাশরুম খাও, ইভেন আমারও খুব পছন্দের, এই যে মাশরুম যেটা পচা বস্তুর উপর তৈরি হচ্ছে, জৈব বস্তুর উপর তৈরি হচ্ছে, এই যে ছত্রাক অ্যাগারিকাস যেটাকে বলা হচ্ছে, সেই অ্যাগারিকাসকে দেখেছো কি সবুজ রঙের কেউ? আমি তো দেখেছি সবই সাদা। এই সাদা হওয়ার জন্য ক্লোরোফিল অনুপস্থিত থাকে। বোঝা গেল? ক্লোরোফিল অনুপস্থিত থাকলে কি সালোক সংশ্লেষে সক্ষম হবে? নিশ্চয়ই নয়। তাই এই ছত্রাক ক্লোরোফিল না থাকার কারণে সালোক সংশ্লেষ করতে পারে না। কিছু প্রাণী আছে, এগুলোই পরীক্ষাতে আসে, এক্সেপশনাল। জেনারেলি উদ্ভিদ সালোক সংশ্লেষ করছে, খাদ্য তৈরি করছে, এবার তাদের মধ্যে যদি কেউ একেবারে না পারে, তাহলে সেটাকেই আমাকে প্রশ্নে জিজ্ঞেস করবে যে পুরো উদ্ভিদ জগৎ তো সালোক সংশ্লেষ করে, বলো তো উদ্ভিদের মধ্যে কে আছে যে সালোক সংশ্লেষ করতে পারে না? উত্তর করবে কি? স্বর্ণলতা আর ছত্রাক। আবার প্রাণীরা জেনারেলি সালোক সংশ্লেষ করতে পারে না। এমন কি প্রাণী আছে যে সালোক সংশ্লেষ করতে পারে? তার মানে কি? তার শরীরে ক্লোরোফিল উপস্থিত আছে। ওকে, ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা, ইউগ্লিনা ক্রাইসেমিবা, ইউগ্লিনা ক্রাইসেমিবা, ইউগ্লিনা ক্রাইসেমিবা, এরা হচ্ছে প্রাণী, এদের দেহে ক্লোরোফিল আছে। এক্সেপশনাল। বুঝতে পেরেছো দুনিয়াটা কতটা আজব? নেক্সট দেখো, একে বলা হয় অঙ্গার আত্তীকরণ। আত্তীকরণ মানে কি? শোষণ করা, স্টোর করা। আমরা খাদ্যের আত্তীকরণ পড়েছি, কলা কোষে আমাদের খাদ্যের আত্তীকরণ হয়, ক্ষুদ্রান্ত দিয়ে শোষিত হয়। এই যে আত্তীকরণ কথাটা মানে কি? রিজার্ভ করা বা স্টোর করা। অঙ্গার আত্তীকরণ, অঙ্গার কি? কার্বনকেই বলা হয় অঙ্গার, কার্বনকে বলা হয় অঙ্গার। এই কার্বন ডাই অক্সাইড নিয়ে গ্লুকোজের মধ্যে কার্বনকে যখন স্টোর করে দিচ্ছে, যৌগে পরিবর্তন করে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইডের কার্বনটাকে গ্লুকোজের মধ্যে স্টোর করে দিচ্ছে, সেই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলছি অঙ্গার আত্তীকরণ। কার্বন অ্যাসিমিলেশন বলা হয় ইংরেজিতে, কার্বন অ্যাসিমিলেশন। মনে রাখবে, প্রত্যেকে মনে থাকবে তো? দেখো, অঙ্গার আত্তীকরণ কেন বলা হয়? তার কারণ কার্বনকে আমরা বলি অঙ্গার, আত্তীকরণ করার অর্থ হচ্ছে সংবদ্ধকরণ। যেহেতু কার্বন ডাই অক্সাইডের কার্বনকে গ্লুকোজের মধ্যে ভরে তাকে রেখে দেওয়া হচ্ছে, স্টোর করে দেওয়া হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলছি কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্তীকরণ। এই পদ্ধতিতে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যের আলো মানে কি? ফোটন কণা। সূর্যের আলো মানে কি? সৌর শক্তি। সেই শক্তিকে কে কাজে লাগাচ্ছে? উদ্ভিদ। কাজে লাগিয়ে কি করছে? সেই শক্তিকে ধরে একদম গ্লুকোজের মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে রেখে দিচ্ছে। সেই শক্তি, সেই খাবার যখন আমরা খাচ্ছি, আমাদের সেল কি করছে, মাইটোকন্ড্রিয়া কি করছে, সেই রাসায়নিক শক্তিটাকে আমাদের কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি তৈরি করছে। খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে আলাদা করে রাসায়নিক শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে। সৌরশক্তিকে অ্যাকচুয়াল রাসায়নিক শক্তি নয়, সৌরশক্তিকে স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে, স্থিতি করে দিচ্ছে। এই স্থৈতিক শক্তি শ্বসন প্রক্রিয়া আবার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেই রাসায়নিক শক্তি দিয়ে আমরা কি করছি? কাজ করছি, বা আমরা এটাকে যান্ত্রিক শক্তি বলতে পারি আমাদের শরীরের ক্ষেত্রে। তাহলে সৌর শক্তিকে কি করছে? স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে, বা রাসায়নিক শক্তিও তোমরা লিখতে পারো। সালোক সংশ্লেষ অনুপাত কি? ফটোসিনথেটিক কোসেন্ট বলা হয়। ফটোসিনথেটিক কোসেন্ট বা সালোক সংশ্লেষ অনুপাত কি? যতটা পরিমাণ অক্সিজেন উৎপন্ন করছে উদ্ভিদ আর কতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, সেটার একটা অনুপাত। অর্থাৎ কতটা কার্বন ডাই অক্সাইড সে পরিবেশকে দিচ্ছে আর পরিবেশ থেকে কতটা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে,
কতটা দিচ্ছে কতটা নিচ্ছে। কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিচ্ছে। তাহলে যতটা অক্সিজেন দিল উইথ রেসপেক্ট টু হাউ মাচ কার্বন ডাইঅক্সাইড, কতটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে তাই অক্সিজেন দিচ্ছে, তারই একটা অনুপাত। আমরা যদি এটা একটা ইকুয়েশন আছে, দরকার নেই আমাদের, তোমরা শুধু জেনে রাখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড নেয়, দিয়ে কি করে 6 অণু অক্সিজেন তৈরি করে। তাহলে 6 অণু অক্সিজেন আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এদের যে অনুপাত 1 হয়, এটাকেই বলা হচ্ছে ফটোসিনথেটিক কোশেন্ট বা সালোক সংশ্লেষীয় অনুপাত বলা হচ্ছে। মনে রাখবে, সালোক সংশ্লেষীয় বর্ণালী কি, নীল ও লাল বর্ণে সব থেকে বেশি সালোক সংশ্লেষের হারটা বেশি হয়, অর্থাৎ রেট অফ ফটোসিনথেসিস সব থেকে বেশি হয় কোথায়? লাল আলোতে, সব থেকে কম হয় সবুজ আলোতে। ওকে, সালোক সংশ্লেষের উপজাত বস্তু হিসেবে কি তৈরি হয়? অক্সিজেন আর জল তৈরি হয়। কি করে? অক্সিজেন আর জল তৈরি করছে। নিচ্ছে কি কি তাহলে? ইনগ্রেডিয়েন্টস কি বা বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট কি? রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে সূর্যালোকের উপস্থিতি থাকবে, সূর্যালোকের উপস্থিতি থাকবে, আর থাকবে ক্লোরোফিল, ক্লোরোফিল উপস্থিত থাকবে। আর মূলরম থেকে কি নিচ্ছে? জল নিচ্ছে। কি নিচ্ছে? মূলরম থেকে জল নিচ্ছে, জল নিচ্ছে। আর বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড, বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড। কি তৈরি করছে? গ্লুকোজ, C6H12O6, দরকার নেই তোমাদের, গ্লুকোজ তৈরি করছে, তার সঙ্গে তৈরি করছে অক্সিজেন, তার সঙ্গে তৈরি করছে অক্সিজেন। এই হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের রিঅ্যাকশন হচ্ছে। জল নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, গ্লুকোজ তৈরি করছে, অক্সিজেন তৈরি করছে। এই যে অক্সিজেন আসছে, এই যে অক্সিজেন, এই জল ভেঙে অক্সিজেন তৈরি করছে। জল ভাঙছে, H+ প্লাস OH মাইনাস, এই দুটো ভাগে জল ভেঙে যাচ্ছে। বোঝা গেল? জল ভেঙে যাচ্ছে, পরবর্তীকালে এখান থেকে অক্সিজেন ক্রিয়েট হচ্ছে। এটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া বলা হয়। এই ফটোসিনথেসিস বিক্রিয়াতে এইরকম একটা ঘটনা ঘটে বলে, জল থেকে অক্সিজেন তৈরির যে ঘটনা ঘটে, এখানে বিজ্ঞানী হিল এটা আবিষ্কার করেছিল বলে এর নাম দেওয়া হয়েছে হিল বিক্রিয়ক বা হিল বিক্রিয়া বলা হচ্ছে। দরকার নেই অতদূর পর্যন্ত তোমাদের। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের অক্সিজেন, এই যে গ্লুকোজে যে অক্সিজেন আছে তার উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বাট যে অক্সিজেনটা ফ্রিলি তৈরি হচ্ছে, এলিমেন্টাল অক্সিজেন তৈরি হচ্ছে, তার উৎস কি? তার উৎস হচ্ছে জল। উপজাত বস্তু হিসেবে অক্সিজেনের উৎস হচ্ছে জল। রিমেম্বার ইট। এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, শুধুমাত্র পুলিশ পরীক্ষার জন্য নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই জায়গাগুলো মোস্ট ভাইটাল। সে তোমরা ডব্লিউবিসিএস প্রিলিমস থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, পুলিশ পরীক্ষা, গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লারিক্যাল পোস্ট, পঞ্চায়েতের পরীক্ষা যেটা আপকামিং আসতে চলেছে, সবগুলো পরীক্ষার জন্য এই ক্লাসগুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে যে ইনফরমেশন দেওয়া হয়েছে, মোস্ট অফ দা এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, এই জায়গা থেকে কোশ্চেনগুলো তোলে। ওকে, তাহলে উপজাত বস্তু হিসেবে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, সেই অক্সিজেনের উৎস কি? জল। গ্লুকোজের মধ্যে যে অক্সিজেনটা আছে তার উৎস কি? কার্বন ডাইঅক্সাইড। গ্লুকোজের মধ্যে অক্সিজেনের উৎস কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজের মধ্যে অক্সিজেনের উৎস কার্বন ডাইঅক্সাইড। আর জল কোথা থেকে আসছে? অক্সিজেন কোথা থেকে আসছে? এলিমেন্টাল অক্সিজেন বা মুক্ত অক্সিজেন। অক্সিজেন অণু তৈরি হচ্ছে কোথা থেকে? জল থেকে। ওকে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদের সালোক সংশ্লেষের স্থান। উদ্ভিদ থেকে সালোক সংশ্লেষ হচ্ছে বা ফটোসিনথেসিস হচ্ছে, বাট স্বর্ণলতা, ছত্রাক এরা সালোক সংশ্লেষ করতে পারে না। সব থেকে বেশি সালোক সংশ্লেষ করে কে? ক্লোরেল্লা নামক একটা উদ্ভিদ সব থেকে বেশি সালোক সংশ্লেষ করে। তার নাম কি? ক্লোরেল্লা। ক্লোরেল্লা। মহাকাশচারীরা এই ক্লোরেল্লা উদ্ভিদ সঙ্গে করে নিয়ে যায় অক্সিজেন সাপোর্ট হিসেবে। উদ্ভিদের মূল, কিছু উদ্ভিদ আছে তার মূলে ক্লোরোফিল থাকে, যেমন ধরো অর্কিড। অর্কিড দেখেছো তোমরা? বিভিন্ন পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে প্রচুর অর্কিড গাছ দেখবে। এখন নার্সারিগুলোতে অর্কিড গাছে ভর্তি। তোমরা অনেকের বাড়িতে অর্কিড গাছ রয়েছে। অর্কিডের যে মূল, যেখানে ক্লোরোফিল থাকে, সেটা সালোক সংশ্লেষ করতে পারে। গুলঞ্চ উদ্ভিদ, তাদের মূল সালোক সংশ্লেষ করে। কাদের কাণ্ড করে? ফণিমনসা, জুঁই, পুঁই গাছ দেখেছ? পুঁই গাছের পুরো কাণ্ডটা সবুজ হয়। আমরা পুঁই কি হিসাবে খাই? পুঁই শাক হিসেবে খাই, তাই না?
কুমড়োর সঙ্গে পুঁই শাক দিয়ে ঘন্ট করে খাই, সেই পুঁই শাক তার কাণ্ডও সবুজ, পাতাও সবুজ। তাহলে যে অংশ গাছের যে অংশ সবুজ সে সবসময়ের জন্য খাদ্য তৈরি করতে সক্ষম। তাহলে এখানে ফণিমনসা গাছ, ফণিমনসা গাছের পাতা তো নেই, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে মরুভূমি অঞ্চলে যে গাছগুলো জন্মায় তারা কাঁটা জাতীয় হয় বা ক্যাকটাস জাতীয় বলা হয় তাদের। কারণ মরুভূমি অঞ্চলে জল যেটা রয়েছে, ভূমির মধ্যে যেটা জল রয়েছে, ভূগর্ভস্থ যে জল রয়েছে এটা অনেক নিচে। তাহলে এই সকল গাছ অনেক কষ্ট করে শিকড়কে অত দূর পর্যন্ত বিস্তার করায়, করে সেখান থেকে কোন রকমের জলটা নিয়ে আসে, দিয়ে সালোক সংশ্লেষ করবে। আর উপরে সূর্যটা বসে আছে তাপ নিয়ে, যখনই জল শোষণ করে নিয়ে আসবে তখনই কি সূর্য ওটাকে টেনে নেবে, অর্থাৎ বাষ্পমোচন হয়ে যাবে। বাষ্পমোচন হয়ে গেলে সে খাবে কি, সে তৈরি করবেটাই বা কি। সেই জন্য ওরা কি করে, পাতার যে এরিয়া, পাতার যে তল যদি বড় বড় পাতা হয় তাতে সূর্যরশ্মি আরো বেশি করে পড়বে, অনেক বেশি করে বাষ্পীভূত হয়ে চলে যাবে। কিন্তু যখন সেই তলটা আস্তে আস্তে করে ছোট হতে হতে কাঁটা হয়ে যাচ্ছে, তার তল একদম সংকুচিত হয়ে যাচ্ছে, সূর্যের আলো পড়ছে না, গলে বালাচ্ছে। ফলে কি হচ্ছে, এদের এই যে জলটা ওই কাঁটাতে না থেকে সারা শরীরের মধ্যে জল এরা রেখে দিচ্ছে। এই যে জল রেখে দিচ্ছে তার জন্য বাইরে থেকে এরা একটা আবরণ তৈরি করে রাখে, যেটাকে বলা হয় কিউটিকল। এই কিউটিকলের আবরণ তৈরি করে রাখে, মোমের মতো একটা আস্তরণ থাকে যার মধ্যে দিয়ে সূর্যরশ্মি ভেতরে ঢুকে ওই জলটাকে নিতে পারে না। সেই জন্য এদের যে কাণ্ড রসালো হয়, স্ফীত হয়, মোটা হয়, কন্দ বলা হয়, ঠিক আছে, ফাইলোক্ল্যাড বলে এগুলোকে, দরকার নেই তোমাদের অতটা। এই যে ফণিমনসা গাছ, তার সেটাই কাণ্ডে তার ক্লোরোফিল থাকবে, সেই কাণ্ডের যেহেতু ক্লোরোফিল থাকে। জুঁই গাছ তোমরা দেখেছো, পুঁই গাছ দেখেছো, পুঁই শাক প্রত্যেকেই খাও, সেখানে কি কাণ্ড সালোক সংশ্লেষ করতে পারে। পাতা এটা তো আলাদা করে বলার দরকার নেই, সব সবুজ উদ্ভিদের পাতা সালোক সংশ্লেষ করতে পারে। বৃতি, যে ফুলের বৃতি সবুজ রঙের হয়, যে ফুলের বৃতি সবুজ রঙের, সেটা জবা হতে পারে, ধুতরা হতে পারে, তাদের পাতায় কি, তাদের ওই বৃতিতেও কি হচ্ছে, আমাদের সালোক সংশ্লেষ হচ্ছে। ত্বক, গাছের যে ত্বক, কচি বা ফলের ত্বক, কচি বা কাঁচা ফলের ত্বক, একদম কচি ফল বা কাঁচা ফল যেটা সবুজ, পেয়ারা যখন সবুজ থাকে, কিংবা ধরো আমাদের যে সকল ফল সবুজ, সেই সকল ফলের ত্বকে কি হচ্ছে, ক্লোরোফিল আছে, তার মানে সালোক সংশ্লেষ হচ্ছে। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। একদিকে জারণ হচ্ছে, একদিকে বিজারণ হচ্ছে, একদিকে জারণ হচ্ছে, একদিকে বিজারণ হচ্ছে। জারণ বিজারণ থেকে কোশ্চেন আসে, তবে সেটা কেমিস্ট্রির অংশ। আমি তোমাদেরকে কেমিস্ট্রি, বায়োলজি শেষ হয়ে গেলেই কেমিস্ট্রি পড়াবো, সেখানে তোমাদেরকে জারণ বিজারণ বলবো। জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে, জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে। অক্সিডেশন নাম্বারের বৃদ্ধিকে জারণ বলবো, অক্সিডেশন নাম্বারের হ্রাসকে বা জারণ সংখ্যার বৃদ্ধিকে আমরা জারণ, আর জারণ সংখ্যার হ্রাসকে বিজারণ বলবো। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে। তাহলে জল জারিত হয়ে অক্সিজেন, জল জারিত হয়ে অক্সিজেন, জল থেকেই অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে জল জারিত হয়ে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করছে। নেক্সট, ক্লোরোফিল মোস্ট ভাইটাল একটা রঞ্জক পদার্থ, পিগমেন্ট, গ্রিন পিগমেন্ট। উদ্ভিদের সবুজ কোষে অবস্থিত ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে কোয়ান্টাজম দানার মধ্যে থাকে। কোয়ান্টাজমকে আমরা কি বলি, আমরা বলি সালোক সংশ্লেষের একক, ইউনিট অফ ফটোসিনথেসিস বলি আমরা কোয়ান্টাজমকে। এই কোয়ান্টাজম দানার মধ্যে কে থাকে, ক্লোরোফিল থাকে। কোথায়, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। ক্লোরোপ্লাস্টের দুটো অঞ্চল, গ্রানা এবং স্ট্রোমা। গ্রানা অঞ্চলে দিনের বেলা সালোক সংশ্লেষ হয়, যখন আলো থাকে না ওরা ভিতরে ভিতরে কাজ করতে থাকে। স্ট্রোমা অঞ্চলে সেটা অন্ধকার দশা, আর একটা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা, আর হচ্ছে অন্ধকার দশা। সালোক সংশ্লেষের আলোক দশা মানে সেই সময় আলো যতক্ষণ থাকছে খাদ্য তৈরির কাজটা তারা করে নিচ্ছে, এরপরে যখন আলো থাকছে না বাকিটা গোছানোর কাজ চলতে থাকে, যেটা স্ট্রোমা অঞ্চলে হয়। 4 ধরনের ক্লোরোফিল থাকে, একটাকে বলে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থোফিল। ক্যারোটিন আর জ্যান্থোফিল প্লাস্টিড। ক্লোরোফিল এ নীল কালো, ক্লোরোফিল বি সবুজ কালো, ক্যারোটিন হচ্ছে কমলা লাল বর্ণের হয়। ক্যারোটিন, ক্যারোটিনয়েড, গাজর খেয়েছো, ক্যারোটিন। জ্যান্থোফিল হলুদ বর্ণের হয়, জ্যান্থোফিল হলুদ বর্ণের হয়। ক্লোরোফিলের কাজ কি, সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সৌর শক্তিকে রাসায়নিক শক্তির মধ্যে রূপান্তরিত করে, খাদ্যের মধ্যে শৈতিক শক্তি রূপে সঞ্চয় করে রাখে। নেক্সট হচ্ছে এনএডিপি। এই কথাটা পরে, এটাকে বলা হয় হিল বিকারক। ওই যে বিজ্ঞানী হিলের নাম অনুসারে এটাকে আমরা বলছি হিল বিক্রিয়া। এখানে এনএডিপি সহায়তাকারী আমাদের পদার্থ। এটার পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, দরকার নেই।
এনএডিপি কে কি বলা হয়? হিল বিকারক। পরীক্ষায় আসতে পারে এই পর্যন্ত যে নিম্নোক্ত কোনটি হিল বিকারক নামে পরিচিত? তোমরা উত্তর করবে এনএডিপি। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় কোথায় হয়? গ্রানাতে। আর অন্ধকার দশা কোথায় হয়? স্ট্রোমাতে। কোথায় হয়? স্ট্রোমাতে। অন্ধকার দশায় আমি তোমাদেরকে কি বললাম? অ্যাকচুয়ালি অন্ধকার হলে তো আর সালোক সংশ্লেষ হয় না, কিন্তু সালোক সংশ্লেষের ইনিশিয়েশন হয়, সালোক সংশ্লেষের কাজ ঘটে, তারপরে বাকি যে অংশটা গোছানোর কাজ ঘটে। আমরা কি করি? দিনের বেলায় ধরো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই যখন এসছে তখন খাওয়ার দাওয়ার নিয়ে সবকিছু পরিবেশন হচ্ছে, তারপর সবাই চলে যাচ্ছে, মানে অনুষ্ঠান শেষ। অনুষ্ঠান শেষ মানে কি সেখানেই শেষ হয়ে যাচ্ছে? না, অনুষ্ঠান শেষের পরে সবকিছু ধোয়াধুয়ি গোছাগুছির ব্যাপার থাকে, সেটা হয় কোথায়? আমাদের স্ট্রোমা অঞ্চলে। প্যান বলে একটা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট বলা হয়, এটাকে হিল বিক্রিয়াকে বাধা দেয়, অর্থাৎ সালোক সংশ্লেষে বাধা দানকারী যদি কোনো পদার্থ হয় সেটা হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটাও কিন্তু পরীক্ষাতে আসবে না, এত কঠিন দেবে না। নেক্সট, তাহলে সালোক সংশ্লেষ এই পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট আমরা পড়বো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। তাহলে খাদ্য কোথা থেকে আসছে আমরা পেয়ে গেলাম, খাদ্য কোথা থেকে আসছে সেটা আমরা পেলাম। তো এর আগের দিন আমরা পুষ্টি ভিটামিন কি কি লাগবে আমরা দেখেছি। পুষ্টির ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো দেখেছি, ভিটামিনের ক্ষেত্রে দেখলাম। আবার সেটা আমাদের শরীরে যে খাচ্ছি আমরা সেটা কিভাবে পাচিত হচ্ছে, কিভাবে খাদ্য গ্রহণ হচ্ছে, কিভাবে সেটা আমাদের পাকস্থলীতে পাচিত হচ্ছে, তারপরে শোষণ হচ্ছে, আত্তীকরণ হচ্ছে, বহিষ্করণ হচ্ছে, দেখলাম। এইবার আজকে দেখলাম খাদ্য চলে এলো আমাদের শরীরে, পাচিত হলো, পুষ্টির জন্য পুষ্টি সবকিছু আমরা জেনে নিলাম থিওরিটিক্যালি যে এগুলো হয়, কিন্তু সেটা কিভাবে হয় জানবো রেসপিরেটরি সিস্টেম থেকে বা শ্বসনতন্ত্র থেকে। কেমন? দেখ, শ্বসন অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের যে গৃহীত খাদ্য শোষিত হওয়ার পর বা ক্ষুদ্রান্ত থেকে শোষিত হওয়ার পর আমাদের কলাকোষে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানোর কাজ চলে, তাকেই আমরা বলছি শ্বসন। যে জৈব রাসায়নিক পদ্ধতিতে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি অক্সিজেনের সহায়তায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং জীবদেহের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, তাকেই বলা হচ্ছে শ্বসন। অর্থাৎ কলাকোষে যে মেটাবলিজম ঘটছে, কলাকোষে যে বিপাক্রিয়া হচ্ছে, সেটা অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে না অনুপস্থিতিতে হচ্ছে সেটা পরের কথা, অক্সিজেনের উপস্থিতিতেই হয় বেসিক্যালি পোড়ানোর কাজটা, সেটাকেই আমরা বলছি শ্বসন। কি বলছি? শ্বসন। শ্বসনে কি হচ্ছে তাহলে? জটিল যৌগ পদার্থ যেটা আমরা খাদ্য হিসেবে খাচ্ছি সেটা ভেঙে ভেঙে ছোট ছোট পদার্থে পরিণত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি অপচিতি বিপাক প্রক্রিয়া। অপচিতি বিপাক প্রক্রিয়া। এখানে কি হয়? তাপ তৈরি হয়, তাপমোচী পরিবর্তন। তাপমোচী পরিবর্তন কেন বলা হয়? তার কারণ হচ্ছে আমাদের শরীরে খাওয়ার পরেই কি হয়? শরীর টেম্পারেচার বাড়তে থাকে, শরীরের তাপশক্তি বাড়তে থাকে। এই যে ধরো আমাদের আমরা যদি মুখ থেকে হাওয়া বের করি দেখবে গরম লাগছে, নাক থেকে যে হাওয়া বেরোচ্ছে গরম লাগছে, কেন? কারণ এটা কোথা থেকে আসছে? সেল থেকেই তো কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়ে নিঃশ্বাস দিয়ে বেরোচ্ছে, তাপশক্তি উৎপন্ন হচ্ছে। কোনো কিছু পোড়ালে তাপশক্তি উৎপন্ন হয়, অক্সিজেনের উপস্থিতিতে খাদ্য পুড়ছে তাই সেখানেও তাপশক্তি উৎপন্ন হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি তাপমোচী পরিবর্তন। কি বলছি? তাপমোচী পরিবর্তন। দুটি পর্যায়ে ঘটে, এই যে শ্বসন দুটো পর্যায়ে ঘটে। একটাকে আমরা বলছি অবাধ শ্বসন, অক্সিজেনের উপস্থিতিতে কিছু, মানে পুরো শ্বসনটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, অক্সিজেন ছাড়া শ্বসন কার্য শুরু হতে পারবেই না। কিন্তু শুরু হওয়ার পর ওই যে বললাম সালোক সংশ্লেষের মতো একই জিনিস, অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে, বাকি কিছু অংশ অক্সিজেনের অনুপস্থিতিতেও ঘটতে থাকে, সেই জন্য একটাকে বলা হয় সবাধ শোষণ, একটাকে বলা হয় অবাধ শোষণ। আর শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ, আমি ইন ডিটেল সেখানে দিয়েছি শ্বসনের প্রকারভেদ। একটাকে বলা হচ্ছে সবাধ শোষণ, অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে, আর একটাকে বলা হচ্ছে অবাধ শোষণ, যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে। বোঝা গেল? সবাধ শোষণ মানে অক্সিজেনের উপস্থিত থাকবে, কি হচ্ছে? গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটছে, গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটছে। এই যে অবাধ শোষণ, এই প্রক্রিয়াটাও আবার দু প্রকার। অ্যাকচুয়ালি সবাধ শোষণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে, অক্সিজেনের অনুপস্থিতিতে দুই রকম ঘটনা ঘটে, একটাকে অ্যানারোবিক বা অবাধ বলছি আমরা, আরেকটাকে আমরা বলছি সন্ধান। কি বলবো? সন্ধান, যেটাকে আমরা বলছি ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বলা হয় যখন অসম্পূর্ণ জারণ ঘটে, আংশিক জারণ ঘটে খাদ্যের, তখন তাকে আমরা বলছি সন্ধান। অবাধ শোষণেও আংশিক জারণ ঘটে, কিন্তু এখানে কি হয়? গেজে যায়, গাজলা তৈরি হয়, ইস্ট এই কাজে সাহায্য করে, সন্ধান ফার্মেন্টেশন করে। এই যে পাউরুটি টাউরুটি তৈরি হয় সেখানে ইস্ট ব্যবহার করা হয়, এই সন্ধান প্রক্রিয়াতে কাজ করে। সম্পূর্ণ চক্রে নির্গত হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, এই সবাধ শোষণ প্রক্রিয়ায় জল উৎপন্ন হচ্ছে। কোথায় হচ্ছে? কোষের সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়ায়। ভালো করে মনে পড়ে কি যখন কোষ পড়িয়েছিলাম তোমাদেরকে, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়?
পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কি বলা হয়? পাওয়ার হাউস অফ, কোষের শক্তি ঘর বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। কেন? এই যে সমাজ শোষণের কারণে এখানে এটিপি তৈরি হচ্ছে, এটিপি এনার্জি কারেন্সি বলি। যেহেতু এটিপি তৈরি করছে তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলছি? শক্তি ঘর, শক্তি তৈরি হচ্ছে বলে। বায়ুজীবী জীবে ঘটে, বায়ুজীবী জীব মানে যারা বায়ু নিয়ে বেঁচে থাকে, বায়ুজীবী জীব। 3টি পর্যায়ে ঘটে: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন। এখান থেকে প্রশ্ন আসবে না, আসতে পারে ইন ডিটেলসে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি বা ক্রেবস চক্র কি বা প্রান্তীয় শ্বসন কি, একটু ইনফরমেশন যেটা লাগে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমএ পথ বলা হয়। 3জন বিজ্ঞানী মিলে এইরকম একটা প্রক্রিয়াকে আবিষ্কার করেছিলেন বলে তাই তাদের নাম অনুসারে একে ইএমএ পথ বলা হচ্ছে। এমডেন, মেয়ারহফ, পার্নেস বলে 3জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন বলে তাই এর গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইএমএ পথ। এই প্রক্রিয়ায় গ্লুকোজ অণু আংশিক জারিত হয়ে 2 অণু এটিপি উৎপন্ন করে। কত অণু? 2 অণু। এরপরে কি হয়? ক্রেবস চক্রে তার প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হলো, তারপরে খাদ্য ক্রেবস চক্রের মধ্যে ঢোকে, তারপরে একদম প্রান্তীয় শ্বসন ঘটে। ক্রেবস চক্রের আবিষ্কর্তা বিজ্ঞানী হ্যান্সে ক্রেবস, তারই নাম অনুসারে এর নাম হচ্ছে ক্রেবস চক্র। আর এই ধাপে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। সেই পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তি তৈরি করে। ক্রেবস চক্রে কি টোটাল শ্বসন প্রক্রিয়া 38 অণু এটিপি তৈরি হয়। তাহলে এখান থেকে ক্রেবস চক্রে কি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, জল তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে। মূলত এই দুটো ধাপ। আর প্রান্তীয় বলতে যেটা একদম শেষের অংশ তাকে প্রান্তীয় বলা হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রথম উৎপাদিত জৈব যৌগ কি? এটা কিন্তু পরীক্ষায় আসবে। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম জৈব যৌগ কি? সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, এতে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে তাই একে টিসিএ চক্রও বলা হয়। এই যে ক্রেবস চক্র ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ চক্র বলা হচ্ছে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ওকে, এই ইনফরমেশন গুলো তোমরা মাথায় রাখবে। এবার অবাত শোষণ কি? অবাত শোষণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে এই ঘটনাটা। গ্লুকোজের আংশিক জারণ ঘটছে, সম্পূর্ণ শক্তি এখানে নির্গত হতে পারছে না, জল উৎপন্ন হয় না। এটা কোথায় ঘটে? কেবলমাত্র কোষের সাইটোপ্লাজমে ঘটে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। অবাত শোষণ 2 প্রকার, সেটা হচ্ছে অবাত আর সন্ধান। তোমাদেরকে বললাম সন্ধান প্রক্রিয়া ইস্ট জাতীয় নিম্ন শ্রেণীর জীবের দ্বারা সম্পন্ন হয়, যেটা পাউরুটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সন্ধান বা ফার্মেন্টেশন বলা হয়। অবাত শোষণ একটি পর্যায়েই সম্পন্ন হয়, ঠিক আছে। আর অবায়ুজীবী জীবে এই শোষণ ঘটে, যে জীবের দেহে অক্সিজেন যায় না, অবায়ুজীবী, সেখানে কি হচ্ছে? এই পদ্ধতিতে শ্বসন কার্য হচ্ছে। তাকেও তো বেঁচে থাকতে হবে, সে বায়ু না নিলেও তাকে তো বেঁচে থাকতে হবে। যে কারণে কি হয়? তার শরীরে এই ধরনের আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে কি হয়? শ্বসন হয়। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু হিউম্যান, মানুষের শ্বসন পদ্ধতি। আমাদের যে শ্বসন পদ্ধতি, অর্থাৎ এই যে কোষে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? এটা তো একটা তন্ত্র। অর্থাৎ আমাদের শরীরে খাদ্য গ্রহণ করে সেটা যতক্ষণ পর্যন্ত পরিপাক হচ্ছে, সেখানে যে সকল অঙ্গ সহযোগিতা করে, যেমন ধরো মুখ, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, মলাশয়, বায়ুছিদ্র, তাহলে এগুলো প্রত্যেকটাই কি করছে? খাদ্যকে পাচিত করছে, বড় বড় খাদ্যের অণুকে ভেঙে ছোট ছোট খাদ্যের অণুতে পরিণত করছে। তারপরে যখন ওই খাদ্য ক্ষুদ্রান্ত দিয়ে শোষিত হয়ে রক্তের সঙ্গে মিক্সড হয়ে কলাকোষে পৌঁছে যাচ্ছে, তাহলে এই যে ঘটনা ঘটছে, এই যে রক্ত খাদ্য রসটাকে সংগ্রহ করে নিয়ে গিয়ে কলাকোষে পৌঁছালো, এই কলাকোষে পৌঁছানোর পর রক্ত আবার অক্সিজেনকে নিয়ে আসে, নিয়ে এসে কি করে? ওখানে এবার ওকে ভাঙার কাজ চলে। তাহলে অক্সিজেন যে আসছে সেটাও তো শ্বসনে কাজ করছে, শ্বসনের কাজের জন্যই তো অক্সিজেনকে নিয়ে আসছে রক্ত। বাইরে থেকে আমরা প্রশ্বাস প্রক্রিয়া অক্সিজেনটা নিচ্ছি, সেটা আমাদের কোথায় যাচ্ছে? কোষে যাচ্ছে। যদি কোষে যায় তাহলে এই অঙ্গ যেটা হচ্ছে আমাদের অক্সিজেনকে নিতে সাহায্য করছে, সেটাও নিশ্চয়ই শ্বসনে সাহায্যকারী অঙ্গ। তাহলে শ্বসনে সহায়তাকারী যে সকল অঙ্গ রয়েছে তাদেরকে একত্রে আমরা বলবো শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম বা অর্গান বলবো, হ্যাঁ কিনা? শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, আর এই শ্বসনতন্ত্রে যতগুলো অঙ্গ যুক্ত আছে তাদেরকে আমরা একত্রে বলবো রেসপিরেটরি অর্গানস। বুঝে গেল? তাহলে এবার তোমরাই নিজেরা চিন্তা করো, আমাদের শরীরে রক্ত ক্ষুদ্রান্ত থেকে খাদ্য রসকে নিয়ে সেলে পৌঁছে দিলাম। এবার সেলে অক্সিজেন পৌঁছাচ্ছে কে? সেই রক্ত পৌঁছাচ্ছে, কিন্তু রক্ত পর্যন্ত কে নিয়ে যাচ্ছে? আমাদের নাসারন্ধ্র
আমাদের যে নাকের দুটো ফুটো রয়েছে এখান থেকে কি হয়, অক্সিজেন আমরা নিই বা প্রশ্বাস ক্রিয়া চলে। নাসারন্ধ্র থেকে নাসা বিবর হয়ে আমাদের কি করে, গলবিলে যায়। আমরা জানি যে গলবিল একটা মুক্ত জায়গা যেখানে নাসারন্ধ্রের পথ গিয়ে উন্মুক্ত হয় এবং খাদ্য নালী বা গলবিল উন্মুক্ত হয়। এখানে একটা ঢাকনা থাকে, সেই আলজিহা ঢাকনা, যেটা কি করে প্রশ্বাসের সময় খাদ্য নালীটাকে বন্ধ করে দেয়, আবার যখন খাবার খাচ্ছি তখন শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়। একসঙ্গে শ্বাস আর খাদ্য দুটোই একসঙ্গে আমরা করতে পারি না। অর্থাৎ আমরা কোনো কিছু খাদ্যকে গিললাম আর তার সঙ্গে সঙ্গে নিঃশ্বাসও যাচ্ছে, এরকমটা হতে পারে না, বা প্রশ্বাসটা যাতে হতে পারে না। আমরা যখন খাদ্য গিলি আমাদের প্রশ্বাসটা বন্ধ থাকে, খাদ্য যখন চলে যায় তখন আমরা আবার প্রশ্বাসটা নিতে পারি। বোঝা গেল? কেউ চেষ্টা করো না, চেষ্টা করার দরকারও নেই। তার কারণ কোনোভাবে যদি ফল্ট হয় তাহলে আমাদের ফুসফুসে কিন্তু খাদ্য চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেক সময় বিষম লেগে যায়, আমাদের শ্বাসনালীতে খাদ্য চলে যায়, তখনই আমাদের বিষম লাগে। ওকে, কেউ চেষ্টা করার দরকার নেই, যায় না, হয় না। তাহলে সেগুলো আমাদের সাহায্য করছে, গলবিলে উন্মুক্ত হচ্ছে। তারপরে শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে ফুসফুসে, ট্রাকিয়া আলাদা হয়ে যাচ্ছে আর খাদ্যনালী আলাদা হচ্ছে, বা গ্রাসনালী আলাদা হয়ে যাচ্ছে আর ট্রাকিয়া বা শ্বাসনালী আলাদা হচ্ছে। শ্বাসনালী গিয়ে ফুসফুসের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা, এইখান থেকে নাসারন্ধ্র দিয়ে উঠছে, এই উঠে এইরকম যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এই যে যাচ্ছে এইরকম জায়গা থেকে, এই যে যাচ্ছে, এই গিয়ে এইটা শ্বাসনালীর মধ্য দিয়ে এইরকম ফুসফুসে গিয়ে দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। দুটো অংশে কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। শ্বাসনালীটা বা ট্রাকিয়াটা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় ব্রঙ্কিওলস, বা দুটো ব্রঙ্কাসে ভাগ হয়ে যাচ্ছে। এই ব্রঙ্কাস গুলো আবার ছোট ছোট শাখা প্রশাখা ছোট ছোট অংশে বিভক্ত হয়েছে, এগুলো হচ্ছে ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলসের সঙ্গে যুক্ত থাকে বায়ুথলি, যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। সেগুলো বলা হয় অ্যালভিওলাই, ছোট ছোট বায়ু প্রকোষ্ঠ থাকে, এগুলোকে বলা হয় অ্যালভিওলাই। বুঝা গেল? যেমন ধরো একটা থোকাতে আঙুর থাকে, সেই আঙুরের থোকাটাকে যদি আমরা ভালো করে দেখি, আঙুরের থেকে একটা শিরা এসছে, সেগুলো আবার ছোট 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 অংশে, মানে যেগুলো আঙুর হয়ে আছে তার সঙ্গে একটা করে ছোট ছোট অংশ যুক্ত আছে, বা আরো ফ্যাংরা ফ্যাংরা বেরিয়ে থাকে। যেরকম আমাদের ফুসফুসের ভেতরটাতেও সেই রকম দুটো ব্রঙ্কিওল ঢুকেছে বা দুটো ব্রঙ্কাস ঢুকে গেছে, ঢুকার পর ছোট 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 এরকম অংশে শাখা পোশাকে বিভক্ত হয়েছে। প্রত্যেকটা শাখা পোশাকে ওই আঙুরের মতো ছোট ছোট বায়ুথলি আছে, যেগুলোকে আমরা বলছি, ওই বায়ুথলিকে লোকে বলছি আমরা অ্যালভিওলাই। কি বলছি? অ্যালভিওলাই। ওকে, তাহলে এইরকম এলো। তারপরে ফুসফুস, ফুসফুস কি করছে, অক্সিজেনটাকে কালেক্ট করছে, আর ফুসফুসের গাত্রে বা যেটাকে আমরা বলছি ফুসফুসের আবরণকে আমরা বলি প্লুরা, এই প্লুরার সঙ্গে প্রচুর রক্তনালী যুক্ত আছে, ডিরেক্ট সরাসরি যোগাযোগ আছে। কার সঙ্গে? রক্তের সঙ্গে ফুসফুসে, রক্তের সঙ্গে ফুসফুসের যোগাযোগ আছে। যখনই অক্সিজেন ঢুকলো তখনই কি করে, ওই রক্ত অক্সিজেনটাকে কালেক্ট করে আর কার্বন ডাই অক্সাইড যেটাকে নিয়ে এসছে কোষ থেকে তাকে বাইরে বের করে দেয়। ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে ওখানে, ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে, ডিফিউশন চলতে থাকে। তাহলে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে মিশছে, রক্ত কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিচ্ছে, অক্সিজেন মিশছে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, অক্সিজেন মিশছে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ছেড়ে দিয়ে ফুসফুস তাকে নিয়ে বাইরে বের করে দিচ্ছে, আবার অক্সিজেন নিয়ে যাচ্ছে রক্তকে দিয়ে দিচ্ছে। তাহলে এই কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। রক্ত কোষ থেকে দৌড়ে দৌড়ে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে, ছাড়ছে, অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে, আসছে কার্বন ডাই অক্সাইড নিয়ে ছেড়ে দিচ্ছে, অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা কি প্রসেস হচ্ছে? তাহলে এই অঙ্গগুলো আমাদের কিন্তু শরীরে শ্বসনে সাহায্য করছে, ফলেই কি হচ্ছে, আমাদের কলাকোষে খাদ্যটা পুড়ছে, পুড়ে শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তি দিয়ে আমরা কিন্তু কাজ করছি। এই যে আমি তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, চিৎকার করে করে যে পড়াচ্ছি, এনার্জি দরকার। কি হচ্ছে, আমার শরীরের কলাকোষে মেটাবলিজম প্রক্রিয়া সেই এনার্জিটা তৈরি হচ্ছে। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যারা কাজ করছো, সেই এনার্জিটা কোথা থেকে আসছে? এই শ্বসন প্রক্রিয়া থেকে আসছে। তাহলে সেই শ্বসন পদ্ধতি মানুষের ক্ষেত্রে আমরা পড়বো, সেখানে কি কি রয়েছে, নাসারন্ধ্র এবং নাসাপথ রয়েছে। শ্বসন তন্ত্রের প্রথম অংশের নাম হচ্ছে নাসিকা বা নাক, যেটা দুটো ফুটো আছে, যেটাকে নাসারন্ধ্র বলছি আমরা। তার ভিতরে যেটা আছে নাজাল ক্যাভিটি বা নাসাপথ। মাঝে মাঝে যদি ঠান্ডা লাগে এই নাজাল ক্যাভিটি বা নাসাপথটা বন্ধ হয়ে যায়, নাসাপথের উপরে যে তরুণাস্থিযুক্ত অঞ্চলটা রয়েছে সেটা ফুলে যায়। ফুলে যায় বলে কি হয়, আমাদের নাকের ভেতর থেকে অক্সিজেনটা সহজে আমরা নিতে পারি না। তখন আমরা কি অট্রিভিন জাতীয় কিছু একটা ইউজ করি, দিলে ওই এটা যেটা প্রসারিত হয়ে যায় তরুণাস্থিটা, সেটা আস্তে করে খুলে যায়, ফলে আমরা আবার ওই পথে
প্রশ্বাস নিঃশ্বাস চলতে থাকে। আর যখনই বন্ধ হয়ে যায় তখন আমাদের অস্বস্তি করে, আবার খুলে গেলে আমরা একটু রিলিফ পাই, হ্যাঁ কিনা? মুখগহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর, নিশ্চয়ই ত্রিকোণ বুঝতে পেরেছ। কারো যদি লম্বা কিছু লম্বা হয়, কারোটা একটু থ্যাবড়া হয়। নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়। তাহলে নাকের কাজ কি শুধু অক্সিজেন নাও? না, সুগন্ধ না দুর্গন্ধ সেটাও কিন্তু আমাদের এই নাসিকা বুঝতে পারে। এক ধরনের বিশেষ স্নায়ু অঙ্গ উপস্থিত থাকে যার ফলে আমরা গন্ধ পাই, ঠিক আছে? এরপর থাকে গলবিল। ওই যে বললাম গলবিল যেটা হচ্ছে খাদ্যনালী আর শ্বাসনালী একই সঙ্গে যেখানে উন্মুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে গলবিল। মুখ হাঁ করলে মুখ ঘরের পিছনে যে অংশটি দেখা যায় সেটা হচ্ছে গলবিল। নাসাপথের পিছনের অংশ থেকে ষড়যন্ত্রের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। এই পিছনের অংশে বিপরীতে একটি ছোট জিহার মতো অংশ থাকে যাকে বলা হচ্ছে আলজিহা। খাদ্য এবং পানীয় গলা ধকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, ফলে কোনো প্রকার খাদ্য নাসিকা পথে বাইরে বাইরে আসতে পারে না। বোঝা গেল আলজিহার কাজ কি, যেটা তোমাদেরকে বললাম। নেক্সট ষড়যন্ত্র। ষড়যন্ত্র কিন্তু আমাদের শ্বাসনালীতে থাকে, ট্রাকিয়া থাকে। এই যে আমরা কথা বলছি ল্যারিংস বলা হয়, ষড়যন্ত্রকে ল্যারিংস বলা হয়। এই ল্যারিংস কি হয়? আমাদের কথা বলতে সাহায্য করে। গলবিলের নিচে শ্বাসনালীর উপরে অবস্থিত ষড়যন্ত্রের দুই ধারে দুটি পেশি থাকে, এগুলোকে ভোকাল কর্ড বলা হয়। এগুলো যখনই হাওয়া যায় তখন কম্পিত হতে শুরু করে, তখনই হচ্ছে আমাদের গলা থেকে আওয়াজ আওয়াজ যে বেরোচ্ছে বা সারে গামাপা করলে যে আওয়াজটা বেরোয় সেটা গলা ভোকাল কর্ডকে যে যত বেশি নাচাতে পারবে তার স্বর তত ভালো, অরিজিৎ সিং এর মতো হবে। এরপর রয়েছে শ্বাসনালী, দৈর্ঘ্যে 4.5 ইঞ্চি, দৈর্ঘ্যে 4.5 ইঞ্চির মতো হয়। ভেতরে সি আকৃতির মতো কার্টিলেজ রিং থাকে। এই যে দেখো, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অঞ্চলটা, এর ভেতরে এরকম এরকম করে রিং থাকে। কেন? তার কারণ হচ্ছে যদি শ্বাসনালী চুপসে যায় তাহলে কেল্লা ফতে এরকম করে থাকে। শ্বাসনালীর উপরে এরকম পেঁচানো সি আকৃতির কার্টিলেজ বা তরুণাস্থির রিং থাকে। শ্বাসনালীকে চুপসে যেতে দেয় না। চুপসে গেলেই তো লাটা চুকে গেল, লাউ ঠেলা। তাহলে এই জায়গাতে কি হয়, এই অংশ কার্টিলেজ দিয়ে একটা রিং টাইপ তরুণাস্থি দিয়ে তৈরি থাকে, শ্বাসনালীটাকে সবসময় ফুলিয়ে রাখে। বুঝা গেল? এই শ্বাসনালী দিয়ে যে ফুলিয়ে রাখে তার জন্যই শ্বাসনালী কখনো চুপসে যায় না। তাই এটার উপকারিতা আছে। এই রিং বা তরুণাস্থি জাতীয় কার্টিলেজ যদি না থাকতো, শ্বাসনালী যদি চুপসে যেত, লাউ ঠেলা। শ্বাসনালী দুই ভাগে বিভক্ত হয়ে ব্রঙ্কাস নামে ফুসফুসে ঢুকেছে, দুভাগে বিভক্ত হয়ে ব্রঙ্কাস নামে ঢুকেছে। ওই যে বললাম দুটো অংশ ঢুকেছে, এইখান থেকে এসে দুটো অংশ দুপাশে ঢুকে গেছে, ব্রঙ্কাস। আবার যখন ছোট 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 অংশে শাখা প্রশাখা ভাগ হচ্ছে তাকে বলছি ব্রঙ্কিওলস। তার সঙ্গে যে বায়ু থলিগুলো যুক্ত থাকে তাকে বলা হয় অ্যালভিওলাই। ফুসফুসের ভেতরে ব্রঙ্কিওলস নামে ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত থাকে। কি থাকে? ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত থাকে ব্রঙ্কিওলস, তার সঙ্গে অ্যালভিওলাই থাকে। এরপরে যেটা আমরা আসছি ফুসফুস। এই ফুসফুস কিন্তু আমাদের খুবই উল্লেখযোগ্য একটা অর্গান। ফুসফুস একেবারেই পাতলা পর্দা বিশেষ। তোমরা যদি বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছো, অ্যানাটমি করার ক্ষেত্রে তোমরা দেখবে ব্যাঙের থেকে শুরু করে বা অন্যান্য যখন ছোট ছোট প্রাণীগুলোকে অ্যানাটমি করা হতো, একটা দেখবে লাল রঙের একটা পর্দা বিশেষ, মানে যেটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট একটা পর্দা, লাল হালকা লাল টাইপের পর্দা বিশেষ একদম। মানে ওই তোমরা দেখে থাকবে বিভিন্ন অনলাইনে যারা প্রোডাক্ট কেনো, দেখবে খানিকটা ওই কিছু কিছু প্রোডাক্ট আছে যার বাইরের একটা প্লাস্টিকের একটা আবরণ থাকে, যেটাকে আমরা হাত দিয়ে ফাটাই টাটাই, এরকম কিছু থাকে। আর কিছু থাকে ওই রকম ফটফট করে ফাটে না, কিন্তু ওই রকম একটা লেয়ার দিয়ে আবরণ দেওয়া থাকে, ওই রকম টাইপের ফুসফুসটা থাকে। ওর বাইরে একটা আবরণ থাকে যেটাকে আমরা বলছি প্লুরা, সেটা কিন্তু পরীক্ষাতে আসে। আবরণই হচ্ছে প্লুরা। তো এই ফুসফুস খুবই মানে তোমরা বুঝতেই পেরেছো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই ফুসফুস যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় কিংবা এই ফুসফুস যদি কোনো কারণে ফুসফুসে যদি এক টুকরো খাওয়ারও চলে যায়, খাওয়ারের কোনো অংশ যদি চলে যায়, তাহলে কিন্তু ফুসফুস তার কার্যকারিতা হারিয়ে ফেলবে, আর তখন লাউ ঠেলা। কটা আছে? দুটো আছে। ডান দিকের ফুসফুসে 3টে খণ্ড থাকে। এই জন্য এই যে 3টি, দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আমাদের ফুসফুসের ডান দিকের ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত, অতটা হয়তো ডেপথে যাবে না। 3টে খণ্ড থাকে। ট্রাই, ট্রাই কথার অর্থ হচ্ছে 3। আর ডান দিক, ডান দিক, ডান দিক, তার সঙ্গে 3টে খানিকটা মিল আছে। এইভাবে তোমরা নিউমনিক মনে রাখতে পারো।
বাম দিকের ফুসফুস দুটো থাকে, এই ফুসফুসের মধ্যে অসংখ্য বায়ুথলি থাকে যেগুলোকে অ্যালভিওলাই বলা হয়। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের টোটাল সাহায্যকারী অঙ্গ। এইবার যে জিনিসটা পরীক্ষার জন্য আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন প্রাণীর শ্বসন অঙ্গ কি, সেখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে। তোমরা দেখতেই পাচ্ছ শ্বসন অঙ্গ দেহকোষ, সোমাটিক সেল বলা হয় দেহকোষ। শ্বসন অঙ্গ হিসেবে কাদেরকে সাহায্য করে? অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনাস, স্পঞ্জ, হাইড্রা, এই সকল প্রাণী তাদের দেহের বাইরের দিকে যে ত্বক থাকে, দেহ ত্বক বা দেহের মধ্যে কোষ থাকে, সেই কোষ সরাসরি শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ বাইরে থেকে অক্সিজেন কালেক্ট করে। ত্বক মানে বাইরের চামড়া, এটা দেহকোষ বলতে দেহ যে কোষ দিয়ে তৈরি। অ্যামিবার দেহকোষ, অ্যামিবা কি এককোষী প্রাণী, একটাই কোষ রয়েছে, তাহলে পুরো কোষ তার শ্বসনে সাহায্য করছে। প্যারামেসিয়াম, ইউগ্লিনা এগুলো নিম্ন শ্রেণীর প্রাণী। ত্বক রয়েছে কার? ব্যাং। ব্যাঙের ত্বক, সে কোনো ব্যাং, সোনা ব্যাং তোমরা নিশ্চয়ই দেখেছ, কোনো ব্যাং বিজ্ঞানসম্মত না, বুফো, মেলানোস ঠিকঠাক, সোনা ব্যাং, রানা, টাইগ্রিনা তোমরা পড়েছ। কেঁচো, এরা কি করে? তাদের যে দেহের যে ত্বক আছে, চামড়া আছে, সেটা দিয়েই শ্বসন কার্য পরিচালনা করে। ট্রাকিয়া বা শ্বাসনালী, আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী শ্বাসতন্ত্রের একটা অঙ্গ, কিন্তু শুধুমাত্র ট্রাকিয়া বা শ্বাসনালী দিয়েই শ্বাসকার্য চালায়, সেটা হচ্ছে পতঙ্গ শ্রেণী। যেমন ধরো আরশোলা, প্রজাপতি, মশা, মাছি, ফড়িং, এরা কি করে? ট্রাকিয়া বা শ্বাসনালী। এটাই কিন্তু পরীক্ষাতে আসে। বুকলাংও আসে, বুকলাং, বুকলাং, মাকড়সা, বিছে, এরা হচ্ছে বুকলাং। ফুসফুস কাদের? মানুষ আর তিমি স্তন্যপায়ী প্রাণী হলে তাদের ফুসফুস হবে, ফুসফুস হবে স্তন্যপায়ী। তিমি স্তন্যপায়ী, তিমির হচ্ছে এইটাই পড়ে। তাহলে মানুষের ক্ষেত্রে তো আমরা জানি ফুসফুস, তিমির ফুসফুস রয়েছে। তিমির ফুসফুস হচ্ছে শ্বসনের সহায়তাকারী অঙ্গ। আর ফুলকা তো সব ধরনের মাছ, মাছের ফুলকা রয়েছে, শ্বসন কার্যে সাহায্য করে। জল থেকে ওরা কি করে? অক্সিজেনটাকে কালেক্ট করে নেয়। এইবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছু কিছু প্রাণী আছে তাদের আবার অতিরিক্ত শ্বাস অঙ্গ আছে। কিছু কিছু প্রাণী আছে তাদের আবার অতিরিক্ত শ্বাস অঙ্গ আছে। কারা তারা? কই, মাগুর, শিঙি, এদের হচ্ছে অতিরিক্ত শ্বাস অঙ্গ আছে। কই মাছকে তোমরা বর্ষাকালে দেখবে এক পুকুর থেকে উঠে একদম হেঁটে চলে একদম নড়ে টড়ে অন্য পুকুরে গিয়ে পড়ে, আর পড়ার আগে যদি কারোর হাতে পড়ে ব্যাস তাহলে হয়ে গেল। এই হচ্ছে আমাদের অতিরিক্ত শ্বাসঙ্গযুক্ত প্রাণী, বেসিক্যালি কই, মাগুর, শিঙি। কইয়ের ফুলকার দুপাশে গোলাপ ফুলের মতো দেখতে, খানিকটা গোলাপ ফুলের মতো দেখতে, ঠিক আছে, গোলাপ ফুলের মতো দেখতে কই, তার রয়েছে অতিরিক্ত শ্বাসঙ্গ। মাগুর মাছে ফুলকার কাছে রয়েছে কদম ফুলের মতো। কিসের মতো? কদম ফুলের মতো। এই দেখো কদম ফুলের মতো, কদম ফুলের মতো, ঠিক আছে। শিঙি দেহের পাশে অবস্থিত শ্বাসনল, এটাকে বলা হচ্ছে শ্বাসনল। কি বলা হয়? শ্বাসনল। টিউবুলার এয়ার স্যাক, এই দেখো শ্বাসনল, টিউবুলার এয়ার স্যাক, ঠিক আছে। ফুলকা তো রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে। তাহলে কই, মাগুর, শিঙি। তাহলে কোশ্চেন পড়তে পারে নিম্নোক্ত কোন প্রাণীর অতিরিক্ত শ্বাস অঙ্গ রয়েছে? তোমরা উত্তর করবে কি? কই থাকলে কই, শিঙি থাকলে শিঙি, মাগুর থাকলে মাগুর। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম সালোক সংশ্লেষ আর শ্বসন। প্রথম ক্লাসে কোষ দেখে নিয়েছিলাম, কলা দেখে নিয়েছিলাম, ওর খানিকটা বাকি আছে, সেটা আমি শেষের দিকে করিয়ে দেবো। আর যেটা দেখলাম পুষ্টি আর ভিটামিনটা দেখে নিয়েছি। এবার পুষ্টির ক্ষেত্রে পরিপাক কিভাবে হয় আমাদের শরীরে দেখলাম। এইবার পুষ্টি তো দেখবো, পরিপাক তো দেখবো, তার আগে আমাদের খাদ্য খেতে হবে, সেটা আজকে আমরা দেখলাম। এবং সেটা পাচিত হওয়ার পর আমাদের শরীরে কিভাবে এনার্জি তৈরি করছে সেটা কিন্তু আজকে আমরা দেখলাম। খাদ্য তৈরি থেকে খাদ্যের এনার্জি তৈরি আমাদের হয়ে গেল। এই যে এনার্জি তৈরি হচ্ছে বা পরিপাক খাবারটাকে রক্ত বিভিন্ন শরীরের বিভিন্ন কোষে নিয়ে যাচ্ছে, কোষ থেকে কোষ ট্রান্সপোর্টেশন সিস্টেমের কাজ করছে। এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম আমাদের দেহে যেটা ঘটছে সেটাকে আমরা বলি সার্কুলেটরি সিস্টেম। নেক্সট ক্লাসে আমরা রক্ত এবং সংবহন তন্ত্র দুটো পড়বো, ব্লাড অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম অফ হিউম্যান বডি। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।